আবহাওয়ার এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর। বর্ষা বিদায় হতেই বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের আশঙ্কা দেখা দিয়েছে। নতুন আপডেটে নতুন পরিবর্তন হয়েছে। ECMWM মডেল এবং GFS মডেলে পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ উপকূলে ঝড় বৃষ্টি হতে পারে। মাসের শেষে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় মন্থা উপস্থিত হতে পারে। উপকূলে ক্ষয়ক্ষতির সম্ভাবনাও থাকছে। মৎস্যজীবীদের সতর্কতা হতে পারে। আপনাদের বলেছিলাম কয়েকটি আপডেট পরেই বোঝা যাবে যে আসলে কি হচ্ছে। তো ইতিমধ্যে নতুন আপডেটে বেশ কিছুটা পরিবর্তন। বর্তমানে বর্ষা বিদায় হয়েছে আমাদের গোটা পশ্চিমবঙ্গ থেকে বিহার, ঝাড়খণ্ড এবং উড়িষ্যার বেশ কিছু অংশ সহ বাংলাদেশ হয়ে উত্তর পূর্ব ভারতের আসাম, মেঘালয়ে আগামী 48 ঘন্টার মধ্যে বাংলাদেশের বাকি অংশ এবং আমাদের উত্তর পূর্ব ভারতের বেশ কিছু অংশ থেকে বর্ষা বিদায় আরও কিছুটা এগিয়ে যাবে। এদিকে শুকনো আবহাওয়া পরিস্থিতি বজায় থাকবে। উত্তরবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সহ ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ এবং আমাদের উড়িষ্যার বেশিরভাগ এলাকায়, শুধুমাত্র দক্ষিণ ভারতের কিছু অংশে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। সামান্য কিছু অংশে, উপকূলবর্তী অংশে কেরালা বা কর্ণাটকের দিকে দু এক জায়গায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত। মূলত এখন দেশের পরিস্থিতি শুকনো, উত্তর পশ্চিম দিক থেকে শুকনো আবহাওয়া পরিস্থিতি আসছে। সামান্য কিছু জলো হাওয়া আছে, কিন্তু তাতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নাই। ফলে মূলত এই সপ্তাহের মাঝামাঝি থেকে শেষ ভাগে বেশ কিছু অংশে কুয়াশা পরিস্থিতি তৈরি হবে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ঝাড়খণ্ডের দিকে। প্রথম দিকে আমাদের ঝাড়খণ্ড এবং সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কিছু অংশে কুয়াশা ভাব সকালবেলার দিকে দেখা যেতে পারে। পরের দিকে ভোরবেলার দিকে আস্তে আস্তে এই ব্যাপার আমাদের অন্যান্য জায়গাতেও কিছু কিছু অংশে দেখা যেতে পারে। একদম সকালের দিকে একটু হালকা ঠান্ডা ভাব অনুভূত হবে, কিন্তু দিনের বেলাতে প্রখর রোদের তেজ থাকবে এখন আগামী কয়েকদিন। সুতরাং যাদের রোদের দরকার এই সময় কিন্তু রোদটাকে কাজে লাগিয়ে নিতে পারেন। 19 তারিখ বা 20 তারিখের দিকে উপকূলবর্তী কিছু অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এই মুহূর্তে আবহাওয়া দপ্তর কি বলছে নতুন আপডেট নিয়ে সেটা আমাদের দেখিয়ে দিই, তারপর আমরা এখানে ফেরত আসছি। আপডেটটিকে অবশ্যই প্রত্যেকের কাছে শেয়ার করে দেবেন, তারাও জানতে পারবেন। নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেখতে থাকুন। আমরা এবারে দেখে নেব ভারতীয় মৌসুম ভবনের 14ই অক্টোবর সকালবেলায় দেওয়া গুরুত্বপূর্ণ আপডেট। দক্ষিণ ভারতের কিছু অংশে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত, তামিলনাড়ু, কেরালা, মাহে এবং কর্ণাটকা, অন্ধ্রপ্রদেশ এইগুলোতে কোথাও ইয়ানাম, রায়লসীমা, লাক্ষাদ্বীপ এগুলোতে হতে পারে 16 তারিখ থেকে 18 তারিখের মধ্যে। আমাদের পূর্ব ভারত, মধ্য ভারতে সেভাবে বৃষ্টিপাত নেই, তবে বিক্ষিপ্ত বৃষ্টিপাত একটু উড়িষ্যা, বিদর্ভ, ছত্তিশগড় সাইডে 15 তারিখ পর্যন্ত মোটামুটি রয়েছে। সেগুলো কিন্তু খুবই লাইট রেন, ওই টুকটাক মেঘ হতে পারে, কিন্তু আমাদের বাংলার দিকে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা বা কোনো পূর্বাভাস সতর্কতা কিছু নেই। পশ্চিম ভারতেও মোটামুটি বৃষ্টিপাত সেভাবে নেই। 17 তারিখ পর্যন্ত কিছুটা কঙ্কন, গোয়া, মধ্য মহারাষ্ট্র, মারাঠাওয়াড়া পর্যন্ত রয়েছে 16 তারিখ পর্যন্ত। তারপরে কিন্তু সেভাবে কিছু থাকবে না। বর্তমান আবহাওয়া পরিস্থিতি দেখুন, সিস্টেমগুলো নিয়ে কী বলা হচ্ছে। ইতিমধ্যে যেটা রয়েছে বর্ষা বিদায় তো অনেকটা হয়েইছে। তো ইতিমধ্যে বর্ষা বিদায় লাইনটা একটু আপনাদের বলে দিই। সেটা হচ্ছে যে কালীবুর্গি এবং তার পাশাপাশি নিজামবাদ, এর পাশাপাশি কাঙ্কার এবং কেওনঝড়, সাগর আইল্যান্ড অর্থাৎ আমাদের সাগরদ্বীপ থেকে গুয়াহাটি পর্যন্ত, বুঝতে পারছেন অনেকটা কিন্তু বর্ষা বিদায় হয়ে গেছে। পরিস্থিতি অনুকূলে রয়েছে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আরও কিছু জায়গা থেকে বিদায় নেবে। সেটা হচ্ছে যে উড়িষ্যা, ছত্তিশগড়, তেলেঙ্গানা, মহারাষ্ট্র এবং উত্তর পূর্ব ভারতে আগামী 2 থেকে 3 দিনের মধ্যেই, সেটা 3 দিন না গিয়ে 2 দিনের মধ্যে হয়তো হয়ে যেতে পারে এমন সম্ভাবনাই রয়েছে, কারণ কোনো সিস্টেম সেভাবে কিছু নেই। উত্তরপ্রদেশের কাছে একটা ঘূর্ণাবর্ত রয়েছে। বাংলাদেশের দক্ষিণ ভাগ সংলগ্ন এলাকাতে একটু ঘূর্ণাবর্ত কাজ করছে। এর পাশাপাশি উত্তর গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এইখানে একটা ঘূর্ণাবর্ত আপাতত কাজ করছে, কিন্তু তাতে খুব একটা প্রভাব হবে না। এর পাশাপাশি আমাদের এখানে উল্লেখ করার মতো যা ছিল সেগুলো সবই এখানে কিন্তু কমে যাচ্ছে, মানে লেস মার্ক। এই নিচের 3টে কিন্তু যেগুলো ছিল সেগুলো সবই লেস মার্ক হয়ে যাচ্ছে, অর্থাৎ তার কোনো ব্যাপার লক্ষ্য করা যাবে না তার প্রভাবটা। এদিকে দেখুন বর্ষা বিদায় যেটা হয়েছিল 13 তারিখে আমাদের গোটা পশ্চিমবঙ্গ থেকে বর্ষা বিদায় নিয়েছিল সিকিম সহ আসাম, মেঘালয় এবং বাংলাদেশের বেশ কিছু অংশ থেকে রংপুর, এখানে ময়মনসিংহ, এখানে রয়েছে রাজশাহী এবং খুলনা, বরিশাল, ঢাকা বিভাগের বেশ কিছু অংশ থেকে বর্ষা বিদায় হয়ে গেছে। ঝাড়খণ্ড গোটাটাই বর্ষা বিদায় হয়েছিল এবং ছত্তিশগড়, উড়িষ্যার কিছু অংশ থেকে 2 থেকে 3 দিনের মধ্যে এই সমস্ত জায়গা থেকে বর্ষা বিদায়টা হয়ে যাবে এবং বঙ্গোপসাগরেও দেখা যাবে উত্তর ভাগে বর্ষা বিদায় ঘটে যাচ্ছে। তো ইতিমধ্যে সতর্কতা কিছু নেই। দেখুন শুধুমাত্র দক্ষিণ ভারতের দিকে কিছু কিছু রয়েছে, আমাদের উত্তর ভাগে সবই কিন্তু সতর্কতা ধীরে ধীরে আরও কমতে একদম পুরোপুরি ফাঁকা হয়ে যাবে, শুধুমাত্র দক্ষিণ ভারতের কিছু অংশ ছাড়া। এবার আপনাদের দেখুন এই যে 20 তারিখের দিকে
কালী পূজার দিনে কিন্তু কোথাও কোনো সেভাবে বৃষ্টিপাত নেই, তবে হালকা ফুলকা টুকটাক একদম উপকূল তীরবর্তী যে অন্ধ্রপ্রদেশের দিকে একটু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এটা টানে কিছুটা একদম উপকূল তীরবর্তী কিছু অংশে মেঘের আকাশ 19-20 মধ্যে একটু আধটু হতে পারে, কিন্তু বেশিরভাগ অংশ ফাঁকা থাকবে। ইতিমধ্যে 7 দিনের যে ছকটা রয়েছে নতুন আপডেট 20 তারিখ পর্যন্ত, এখানে পশ্চিমবঙ্গ গাঙ্গীয়, এখানে সিকিম গাঙ্গীয় পশ্চিমবঙ্গ পুরোপুরি শুকনো থাকবে, আসাম মেঘালয় অরুণাচল প্রদেশও পুরোপুরি ফাঁকা হয়ে যাবে, 18 তারিখ পর্যন্ত ড্রাই থাকবে। উড়িষ্যার দিকে মোটামুটি 3 দিন পর থেকেই আমরা দেখবো যে মানে বৃহস্পতিবার থেকে শুকনো আবহাওয়া পুরোপুরি থাকবে। এমনিতে শুকনো আবহাওয়া চলছে, দু এক জায়গায় সামান্য আছে বলে এখানে বলা রয়েছে, কিন্তু গোটা উড়িষ্যাটা নয়, ঝাড়খণ্ড, গোটা বিহার, এখানে উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, রাজস্থান সব কিন্তু শুকনো আবহাওয়া পরিস্থিতি চলছে। আমরা আবারও ফেরত চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। শুকনো আবহাওয়া পরিস্থিতি চলছে এবং যেখানে যেখানে আস্তে আস্তে একটু আধটু করে ভোরের দিকে ঠান্ডা ঠান্ডা ভাব আসবে, দিনের বেলাতে রোদের তেজটা ভালোই থাকবে, তাপমাত্রা মোটামুটি 32-এর আশেপাশেই 31-32-এ থাকবে, দিনের বেলা রাতের বেলার দিকে হয়তো সেটা কোথাও 21, 22, 24, 25-এর মধ্যে ক্ষেত্র বিশেষে ঘোরাফেরা করবে, এই মধ্যে তাপমাত্রা কিন্তু থাকবে। এবারে দেখুন পুরোপুরি শুকনো আবহাওয়া রয়েছে, এই শুকনো আবহাওয়া পরিস্থিতি কিন্তু চলবে, কদিন চলবে সেটা দেখিয়েছি, তারপর আমরা ঘূর্ণিঝড়গুলো নিয়ে আপাতত আলোচনা করব। দেখুন এই মুহূর্তে আমরা 14 তারিখ 15 তারিখ দেখুন কোনো বৃষ্টিপাত কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ, বাংলাদেশ বা উত্তর পূর্ব ভারতে সেভাবে নেই, শুধুমাত্র ওই একদম মিজোরামের দক্ষিণ ভাগ, চট্টগ্রামের দক্ষিণ ভাগ এবং ত্রিপুরার কিছু সামান্য কিছু টাচ লাগতে পারে, সেটা 17 তারিখের পর থেকে, তাও দেখবেন যে অনেকটাই কমে যাবে, না থাকারই মতো। এবারে যেটা হবে 19 তারিখ থেকে মানে বর্ষা বিদায় এই সময় হয়ে যাবে, এবারে হচ্ছে এইখানে কিছু কিছু বৃষ্টিপাত থাকবে ঘূর্ণাবর্তের কারণে, তারই প্রভাবে সামান্য কিছু জলীয় বাষ্প ঢুকতে পারে, যার জন্য যে বৃষ্টিপাত যেটা আমাদের বলবো 18 তারিখ থেকে সেভাবে বলবো না, 19 তারিখ থেকে 20 তারিখের মধ্যে রবিবার সোমবার এই সময়কালে একটু আধটু মেঘলা আকাশ হবে। কোথায় কোথায় মেঘলা আকাশ হবে তার থেকে বৃষ্টিপাত হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত কলাপাড়া, এর পাশাপাশি সুন্দরবন, মাতবেড়িয়া, জিয়ানগর বা মির্জাগঞ্জ, মোংলা, শ্যামনগর, গোসাবা, ঝড়খালি, কুমড়িমারি, হলদিবাড়ি, সাগরদ্বীপ, নামখানা, ফেজারগঞ্জ, এই যে অংশগুলো রয়েছে এখানে মূলত চান্স। আর একটু আধটু যদি মেঘলা বাড়ে সেক্ষেত্রে মেঘলাই হবে, বৃষ্টিপাত হওয়ার চান্স খুবই কম থাকবে, তাও কিন্তু কলকাতা, হাওড়া বা মেদিনীপুর এগুলোতে একটু আধটু মেঘলা আকাশ হতে হবে, কিন্তু বাকি অংশে মেঘলা আকাশ যদিও হয় তাতে কিছু বৃষ্টিপাত কিছুই থাকবে না, ঝাপসা আকাশ হতে পারে 19 তারিখের দিকে, এটা দুপুরবেলা থেকে সন্ধ্যে একটু আগে। আর উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশে এই অংশগুলিতে একটু উপকূলবর্তী এলাকাতে বৃষ্টিপাতের সম্ভাবনা। 20 তারিখ কালী পূজার দিনে কিন্তু দেখুন মোটের উপরে ফাঁকাই থাকবে, শুকনো আবহাওয়া পরিস্থিতি চলবে, একটু আধটু ঝাপসা আকাশ সন্ধ্যেবেলা পর্যন্ত দুপুর থেকে একটু আধটু হতে পারে, কিন্তু বৃষ্টিপাত যদি বলতে হয় তো মেদিনীপুর থেকে দেখাচ্ছে 3.5 মিলিমিটার, তাও পুরো মেদিনীপুর এবং সংলগ্ন কিছুটা এখানে পশ্চিম মেদিনীপুর, কিন্তু গোটা পশ্চিম মেদিনীপুর বা গোটা পুরো মেদিনীপুরও নয়, বুঝতে পারছেন। তো সামান্য এগুলো হচ্ছে নগণ্য বৃষ্টিপাত, এগুলোকে বেশি ধরা যাবে না। 21, 22, 23 এই সময়কাল পর্যন্ত দেখুন তাপমাত্রা কোথায় চলে যাবে দিনের বেলার দিকে সেটা একটু দেখিয়ে দিই আপনাদের। এই দেখুন কলকাতার দিকে মোটামুটি আমরা এটা দেখবো, এমনিতে পুরুলিয়ার দিকে মোটামুটি 23 ডিগ্রি 22 ডিগ্রি চলে আসবে, কলকাতার দিকে 23 থেকে 25 ডিগ্রি মধ্যে থাকবে, 23 থেকে 25-এর মধ্যে, কোথাও 21, কোথাও 25, কোথাও 22, এইভাবে কিন্তু এই যে রাজশাহীর দিকে 22 ডিগ্রি, এইভাবে কিন্তু মোটামুটি 22 তারিখের দিকে এখানে চলে আসবে, এইটা রয়েছে ব্যাপার। এরপরেও কিন্তু বৃষ্টিপাত এখানে কিন্তু আমরা দেখবো না, কারণ বঙ্গোপসাগরে এই সময়কালেই ঘূর্ণি তৈরি হবে। এবার সেটা দেখাচ্ছি ECMW মডেল, ভালো করে দেখে নিন, আমরা প্রথমে ECMW মডেলটা দিচ্ছি, তারপর জিএস মডেলটা দেখাবো। ECMW মডেলে কিন্তু পরিবর্তন এবারে বর্ষা বিদায়ের পরেই কিন্তু চলে এসেছে, তো আমরা এখানে এই মুহূর্তে দেখে নেব নিম্নচাপ তার পরিবর্তন কবে থেকে হবে। 25 তারিখ থেকে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর সংলগ্ন এলাকাতে এই ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে এবং এর মুখ থাকবে, এটা আস্তে আস্তে শক্তি বাড়াতে বাড়াতে ওটা উত্তর পশ্চিম দিক বরাবর যেতে পারে, কিন্তু মনে হচ্ছে যেন এটা উত্তর পশ্চিম দিক বরাবর এগোতে পারে, অর্থাৎ এই দিক দিয়ে বরাবর এগোতে মানে অন্ধ্রপ্রদেশ উড়িষ্যার দিকে মুখও হতে পারে। তো এই মুহূর্তে কিন্তু সেই আপডেটই আসছে, ভালো করে দেখুন, এটা সোজাসুজি এখান থেকে আগের আপডেটগুলো আমরা দেখছিলাম যেগুলো কিন্তু সরাসরি এই দিক থেকে এই দিক মুখো হচ্ছিল, কিন্তু এই মুহূর্তে এটা কিন্তু এই দিক মুখো হতে চাইছে, বুঝতে পারছেন, তার মানে একটু উপর দিকে উঠতে চাইছে সরাসরি, এটা বুঝতে দেখুন। এবার 27 তারিখের দিকে আরও শক্তি বৃদ্ধি হচ্ছে এবং এর কিন্তু অনেকটা এলাকা বড় দেখা যাচ্ছে, তার মানে এটা আমাদের উত্তর বঙ্গোপসাগর, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর, পশ্চিম মধ্য বঙ্গোপসাগর, মধ্য বঙ্গোপসাগর, দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং দক্ষিণ বঙ্গোপসাগর এই এলাকাগুলিকে প্রভাবিত করতে পারে, ফলে মৎস্যজীবীদের একটা বড় অংশে সতর্কতা হয়ে যেতে পারে 27 তারিখের দিক থেকে, এবং যত এগোতে চাইছে ততই কিন্তু শক্তি বৃদ্ধিও করতে চাইছে। এই জায়গাতে দেখুন ভালো করে আমাদের কিন্তু ঝোড়ো হাওয়াও আমাদের, যদি এটা অন্ধ্রপ্রদেশ উড়িষ্যার দিকেও যায় তাও কিন্তু আমাদের এখানে পরোক্ষ প্রভাব পড়বে, অর্থাৎ দমকা ঝোড়ো হাওয়া 24 পরগনা, মেদিনীপুর এই জায়গাগুলোতে ঝাড়গ্রামের দিকে দেখা যেতে পারে। ওটা উড়িষ্যা আর
অন্ধ্রপ্রদেশের দিকে এখনও পর্যন্ত যে আপডেট রয়েছে তাতে কিন্তু ভয়ঙ্কর একটা সতর্কতা চলে আসছে। প্রবল ভারী বর্ষণ, ঝড় এবং ক্ষয়ক্ষতির আশঙ্কা থাকবে। এখানে কিন্তু যদি আমরা গতিবেগটা আমাদের মেপে দেখাই, এই মুহূর্তে বায়ুর ঝাপটা 115 থেকে 16 কিলোমিটার পর্যন্ত কিন্তু পাওয়া যাচ্ছে। 115-16 পর্যন্ত আমরা এখানে মাপতে পারছি, বুঝতে পারছেন এই জায়গাগুলোতে। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 115-16 পর্যন্ত চলে আসে, অর্থাৎ একটা শক্তিশালী ঘূর্ণিঝড় আসতে পারে এবং যার নাম হবে মন্থা। এই মন্থা ঘূর্ণিঝড় যদি আঘাত হানে তাহলে কিন্তু আমাদের যে অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা এবং তার পাশাপাশি পশ্চিমবঙ্গের উপকূলে কিন্তু প্রভাব পড়বে এবং এর প্রভাবে কিন্তু বৃষ্টিপাতও ব্যাপক পরিমাণে আসবে। বৃষ্টিপাত যদি দেখুন, এখানে অন্ধ্রপ্রদেশ, এই বিশাখাপত্তনম, শ্রীকুলাম, ব্রহ্মাপুর, গোপালপুর, এখানে পুরী, ভুবনেশ্বর, পারাদ্বীপ, এগুলোর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি বালাসর এবং দীঘা, মন্দারমণি, কাঁথি, সাগরদ্বীপ, নামখানা, ফেজারগঞ্জ, কুলপি, পাথর প্রতিমা, এগুলো কিন্তু রয়েছে, হলদিয়া, ডায়মন্ড হারবার, এই সমস্ত জায়গাতে কিন্তু এর প্রভাবে বৃষ্টিপাত আসবে। অর্থাৎ ভেতর দিকেও তার মানে বৃষ্টিপাত যতটা সামনে এগোবে তখন কিন্তু এগুলোতে এইভাবে বৃষ্টিপাত আসতে, তাই বাংলাদেশেও বৃষ্টিপাতের প্রভাব হতে পারে। এটা তার পরিবর্তন এখন হবে। আপাতত যে পরিবর্তনটা এসেছে সেই অনুযায়ী আমাদের বলে দিলাম যে ECMW মডেলে কিন্তু এই মুহূর্তে একটা বড় ঘূর্ণিঝড়ের গতিবেগ দেখাচ্ছে এবং এর গতিবেগটা দেখে নেবো, বায়ুর গতিবেগটা দেখাবো। বায়ুর গতিবেগ এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি, এই মুহূর্তে কিন্তু 77 বা 80 কিলোমিটার পর্যন্ত দেখাচ্ছে, তবে ওটা পরের দিকে পরিবর্তন হয়ে আরও বেড়েও যেতে পারে। কারণ এখন কতটা আগে ঠান্ডা ঠান্ডা ব্যাপারটা আসছে তার উপর অনেকটা নির্ভর করবে যে এটা ঠিক কোন দিকে যাবে। ঠান্ডা ভাব যদি আগে থেকে বাড়তে থাকে তাহলে এটা পশ্চিমবঙ্গের দিকে আসার চান্সটা একটু কমেও যেতে পারে, কিন্তু এটা এই দিকে কাছাকাছি মানে তামিলনাড়ুর উত্তরভাগ, অন্ধ্রপ্রদেশ বা অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা বা উড়িষ্যা পশ্চিমবঙ্গের দিকে চলে আসতে পারে বা ঘুরে গিয়ে আবার ওই বাংলাদেশের মুখও হতে পারে, যেটা মাঝে মাঝে দেখা যায় যেদিকে আসে অপর দিকে দেখা যায় যেদিকে আবার চলে যাচ্ছে। সুতরাং অনেক জায়গাতে এই ব্যাপারটা হতে পারে। আপাতত আমাদের ভারতের উপকূলেই কিন্তু এটা আঘাত হানার একটা ইঙ্গিত দিচ্ছে। আমরা GFS মডেলে চলে যাব। GFS মডেল কি দেখাচ্ছে, GFS মডেলে ওটা কোথায় রয়েছি, বায়ুর গতিবেগ। GFS মডেলে আমরা এখানে এই মুহূর্তে বায়ুর ঝাপটাও দেখে নেব। বায়ুর ঝাপটা মডেলে চলে যাচ্ছি। বায়ুর ঝাপটা মডেলে যদি দেখা যায়, GFS মডেল কবে থেকে বলছে, 25 তারিখ, একই জায়গা থেকে। দেখুন মোটামুটি একটা কমন যে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর সংলগ্ন এলাকা থেকে এটা কিন্তু মানে এই দিক বরাবর এগোতে চাইছে, অর্থাৎ দুটো কমন বিষয় দুটো মডেলেই কিন্তু আসছে। এর গতিবেগ এই জায়গাতে যদি মাপা যায় তাহলে 120 কিলোমিটার পর্যন্ত মাপা যাচ্ছে, যে এখানে ঘূর্ণিঝড় 120 না 141 পর্যন্ত মাপা যাচ্ছে, 141-42 পর্যন্ত চলে আসছে। 142 কিলোমিটারে বায়ুর ঝাপটা নিয়ে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে এবং এটাও আস্তে আস্তে দেখা যাচ্ছে যে আরও কিন্তু কাছাকাছি চলে আসছে এবং সেটাও কিন্তু অন্ধ্রপ্রদেশের দিকেই টার্গেট করছে, অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা, অর্থাৎ এটাও কিন্তু মোটামুটি এই দিকে আসতে চাইছে। সুতরাং এখন দেখতে হবে এইটা এই দিক হয়ে এরকম ঘুরে যায় নাকি এদিকে যায়, কি হয় সেটা দেখতে হবে। আপাতত কিন্তু বঙ্গোপসাগরে একটা বিপদ সংকেত এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে রয়েছে এবং এটাও যদি হয় তাহলে এর প্রভাবে বায়ুর গতিবেগ কত হবে, এর প্রভাবে বায়ুর গতিবেগ এই মুহূর্তে 106-7 কিলোমিটার পর্যন্ত পাওয়া যায়। GFS মডেলে বেশি পাওয়া যাচ্ছে, যে ECMW মডেলে কিছুটা কম ছিল। 117 কিলোমিটারের বায়ুর গতিবেগ, বুঝতে পারছেন, 117 পর্যন্ত বায়ুর গতিবেগ পাওয়া যাচ্ছে এবং একটি ভয়ঙ্কর ঘূর্ণিঝড় আঘাত হানতে পারে এমন একটা দেখা যাচ্ছে এই মুহূর্তে। তাও কিন্তু অন্ধ্রপ্রদেশের দিকেই টার্গেটটা সব থেকে বেশি থাকছে, কিন্তু এরপর ভালো করে বুঝতে পারছেন যেটা বড় হওয়ার জন্য এর এলাকা, তাই এই যে বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, উড়িষ্যা এগুলোকেও প্রভাবিত করবে এবং বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের সতর্কতা। তার মানে মোটামুটি 26 তারিখ থেকে হয়তো দক্ষিণ বঙ্গোপসাগরে সতর্কতা জারি হয়ে যাবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের মৎস্যজীবীদের। তারপরে 27-28 থেকে আমাদের, আর যারা মধ্য বঙ্গোপসাগরে মাছ ধরতে চান তাদের জন্য সতর্কতা, সুতরাং সমুদ্র উত্তাল হয়ে যাবে, পরের দিকে হয়তো আরও এগোবে। তাই সমস্ত মৎস্যজীবীদেরই বঙ্গোপসাগরে যেতে নিষেধ করবে মাসের শেষের দিকে, এইটা একটু মাথায় রাখবেন। আপাতত পরিবর্তন হলে যেগুলো তো নিয়মিত জানানো হবে। এই রয়েছে আপডেট। ধন্যবাদ।